বহু পুরনো দিনের কথা। কোনো এক দেশে একজন রাজা ছিলেন। এই রাজা খুব সৎ, সাহসী এবং দয়ালু মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের খুব যত্ন নিতেন। রাজার রানীও একজন ভালো নারী ছিলেন। রাজার রানী ছিলেন একজন গরিব কাঠুরিয়ার মেয়ে। একদিন রাজা শিকার খেলতে খেলতে জঙ্গলের অনেক গভীরে চলে গেলেন এবং আবহাওয়াও খারাপ হয়ে গেল। ধূলিঝড় এবং ঝড়ের কারণে কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। সব সঙ্গী একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সন্ধ্যা যত গভীর হতে থাকল, রাজার তত ফিরে আসার চিন্তা হতে লাগল। কিন্তু রাজা পথ হারিয়েছিলেন এবং তিনি আর ফিরেও যেতে পারছিলেন না। আবার জঙ্গল ছিল হিংস্র পশুতে ভর্তি। জঙ্গলের মধ্যেও রাত কাটানো সম্ভব ছিল না, তাই রাজা কোনো নিরাপদ স্থান খুঁজতে লাগলেন। রাজা দূর থেকে ধোঁয়া উঠতে দেখলেন। কাছে গিয়ে দেখলেন সেখানে একটি ছোট্ট ঘর ছিল। রাজা দরজায় টোকা দিলেন। ভেতর থেকে একজন বৃদ্ধ লোক কাশতে কাশতে বেরিয়ে এলেন। রাজা জানালেন যে তিনি একজন পথহারানো যাত্রী। বাইরে আবহাওয়া খারাপ এবং তার আশ্রয়ের দরকার। সেই বৃদ্ধ লোকটি রাজাকে ভেতরে নিয়ে এলেন। সেই বৃদ্ধ লোকটির একটি অত্যন্ত সুন্দরী যুবতী মেয়েও ছিল। সেই বৃদ্ধ ও তার মেয়ে দুজনেই জঙ্গলে এই কুঁড়ে ঘরে থাকত। বৃদ্ধ কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। মেয়েটি রাজার জন্য খাবার তৈরি করল। খাবার সাধারণ ছিল, কিন্তু খুব ভালো বানানো হয়েছিল। তারপর রাজার জন্য একটি সুন্দর বিছানা পেতে দিল। বৃদ্ধ আর তার মেয়ে রাজার খুব যত্ন নিল। সকাল হতেই রাজা তার রাজবাড়িতে ফিরে এলেন। রাজা রাজবাড়িতে তো ফিরে এলেন, কিন্তু তার সেই বৃদ্ধ লোকটির সুন্দরী মেয়ের কথা খুব মনে পড়ল, যে তাকে একজন বিদেশি পথিক ভেবে এত ভালো যত্ন করেছে। রাজার বিয়ে তার নিজের জেঠতুতো বোনের সাথে ঠিক ছিল, কিন্তু সেই মেয়েটি খুব অহংকারী এবং চালাক ছিল। রাজা বিয়েতে অস্বীকার করলেন এবং সিদ্ধান্ত শোনালেন যে তিনি জঙ্গলে থাকা সেই বৃদ্ধ কাঠুরিয়ার মেয়েকেই বিয়ে করবেন। আর এভাবেই রাজার বিয়ে সেই কাঠুরিয়ার মেয়ের সাথে হয়ে গেল এবং তার জেঠতুতো বোনের খুব কষ্ট হলো এই ঘটনায়। এখন সে সুযোগের সন্ধানে থাকতে লাগল। রাজার প্রথম বছরে মেয়ে হলো, পরের বছর আবার মেয়ে হলো। তখন রাজার জ্যাঠা বললেন যে রাজত্ব ছেলেই সামলায়, তাই রাজার দ্বিতীয় বিয়ে করা উচিত। কিন্তু রাজা রাজি হলেন না। যখন জেঠতুতো বোনের বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন সে গোপনে মন্ত্রীকে নিজের পক্ষে নিয়ে এলো এবং মন্ত্রীকে বিয়ের লোভ দেখিয়ে রানীর ঘরে সাপ ঢুকিয়ে গেল। সাপের কামড়ে রানী মারা গেলেন। মেয়েরা তখনও খুব ছোট ছিল, কিন্তু তবুও রাজা আর বিয়ে করলেন না। যখন জেঠতুতো বোন দেখল যে রাজার সাথে তার উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন সে মন্ত্রীর সাথে মিলে রাজাকেও বিষ দিল এবং এভাবেই নিজে ক্ষমতা দখল করল। রাজার একজন দাসী এই সব ঘটনা দেখছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই ব্যক্তি একদিন রাজকন্যাদেরও মেরে ফেলবে। তাই সেই দাসী রাতের অন্ধকারে দুই রাজকন্যাকে নিয়ে বহু দূরে চলে গেল। এভাবেই এক ভালো মনের রাজার প্রজা একজন অত্যাচারী ও অহংকারী শাসক পেল। বৃদ্ধা দাসীটি মেয়েদের নিয়ে জঙ্গলে এলো এবং তাদের লালন পালন করতে লাগলো। সময় কাটতে থাকলো এবং সেই দুই মেয়ে যুবতী হয়ে গেল। একদিন বৃদ্ধা মহিলাটি খুব অসুস্থ হয়ে পড়ল এবং সে মৃত্যুর একেবারে কাছে চলে এলো। তখন সে দুই মেয়েকে নিজের কাছে ডাকলো এবং তাদের জানালো যে আসলে তারা দুজন রাজকন্যা এবং তাদের বাবা মায়ের সাথে কি হয়েছিল সেটাও বলল। সেই বৃদ্ধা দাসীর মৃত্যুর পর সেই দুই রাজকন্যা একা হয়ে গেল। তারা তাদের বাবা মাকে মনে করে খুব কান্নাকাটি করত, কিন্তু কিছুই করতে পারত না। এভাবেই দিন কাটতে লাগল। একদিন রাজপুত্র জঙ্গলে শিকার খেলতে এলেন এবং তার সাথে তার মন্ত্রীর ছেলেও ছিল। রাজপুত্র তিতির শিকার করলেন এবং মন্ত্রীর ছেলেকে বললেন যে সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে আসতে, আর রাজপুত্র নিজে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন। মন্ত্রীর ছেলে সেই তিতিরগুলোকে জবাই করে সেগুলোর মাংস বানিয়ে কিছুটা দূরে আগুন জ্বালিয়ে ভাজতে শুরু করল। তার নজর পড়ল সামনে একটি কুঁড়ে ঘরের ওপর, যেখানে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে দাঁড়িয়ে মন্ত্রীর ছেলেকে বিস্ময় দেখছিল। মন্ত্রীর ছেলেও খুব আশ্চর্য হলো যে জঙ্গলে এত সুন্দরী মেয়ে কোথা থেকে এলো। মন্ত্রীর ছেলে তার কাছে গেল এবং নিজের পরিচয় দিয়ে জানতে চাইল। এর মধ্যে সে পোড়ার গন্ধ পেল। মন্ত্রীর ছেলে দৌড়ে তিতিরের কাছে এলো, কিন্তু ততক্ষণে সেগুলো পুড়ে গেছে। মন্ত্রীর ছেলে এটা দেখে খুব চিন্তিত হলো, কিন্তু মেয়েটি বলল, তুমি সরো, আমি তোমাকে ভেজে দিচ্ছি। তারপর সেই মেয়েটি তিতিরগুলো ভেজে তাকে দিল। রাজপুত্র মন্ত্রীর ছেলের অপেক্ষা করছিলেন। তিনি আশ্চর্য হলেন যে আজ তার এত দেরি হলো কেন। এর আগে তো সে খুব তাড়াতাড়ি ভেজে নিয়ে আসত। যখন মন্ত্রীর ছেলে ভাজা তিতির নিয়ে সেখানে পৌঁছালো এবং রাজপুত্র সেগুলো খেলেন, তখন খেয়ে সেটি আশ্চর্য হয়ে বললেন যে আজ তুমি এত মজার তিতির কিভাবে ভেজেছ? এর আগে তো তোমার হাতে এমন স্বাদ ছিল না।
তখন মন্ত্রীর ছেলে জানালো যে এখান থেকে একটু এগিয়ে একটি কুঁড়ে ঘর আছে, সেখানে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে থাকে। এই তিতিরগুলো সেই ভেজে দিয়েছে, কারণ আমি তো তাকে দেখতেই থেকে গেছিলাম এবং আমার তিতিরগুলো পুড়ে গেছিল। ওদিকে ছোট রাজকন্যা যখন কুঁড়ে ঘরে ফিরে এলো, সে দূরে নদীর ধারে কাপড় কাটতে গিয়েছিল। তখন বড় বোন তাকে মন্ত্রীর ছেলের সমস্ত ঘটনা শোনালো, যে কিভাবে সে তাকে দেখতে থেকে গিয়ে তার সব তিতির পুড়ে গেছিল। তখন ছোট বোন বলল, দেখিস, এবার সে রাজপুত্রকে নিয়ে তোর কাছে আসবে, আর তুই এত সুন্দরী যে সে তোকে পছন্দ করে নেবে। যদি সে তোকে পছন্দ করে নেয় তাহলে তুই তার সাথে চলে যাস এবং বিয়ে করিস, কিন্তু আমার ব্যাপারে কিছুই বলিস না। কিন্তু বড় বোন তাকে অস্বীকার করল এবং বলল যে আমি তোকে ছেড়ে যেতে পারি না। কিন্তু ছোট বোন বলল, আমিও তোর পিছনে পিছনে চলে আসব, কিন্তু আমাদের সম্পর্ক পৃথিবীর সামনে আসবে না। এই কথা বলে সে কুঁড়ে ঘর থেকে বাইরে গেল, এবং যখন সে ফিরে এলো তখন তার হাতে ছোট ছোট ফুল ছিল, এবং সে এই ফুলগুলো তার বোনকে দিতে দিতে বলতে লাগলো যে যখন রাজপুত্র তোকে নিজের সাথে নিয়ে যাবে তখন তুই এই ফুলগুলোকে রাস্তায় একটি একটি করে ফেলতে ফেলতে যাবি, যাতে আমি তোর পিছনে পিছনে আসতে পারি। সব কথা বোঝানোর পর ছোট রাজকন্যা কুঁড়ে ঘর থেকে বেরিয়ে দূরে একটি গাছের কাছে গিয়ে লুকিয়ে গেল, আর ঠিক ততক্ষণে রাজপুত্র সেখানে চলে এলেন। রাজপুত্রের নজর যেই সেই রাজকন্যার উপর পড়ল, তিনি তাকে দেখতেই থেকে গেলেন এবং তার উপর মুগ্ধ হয়ে গেলেন। তিনি রাজকন্যাকে জিজ্ঞেস করলেন যে সে এই জঙ্গলে একাকী করছে। তখন রাজকন্যা তার ছোট বোনের বোঝানো কথাগুলো বলতে শুরু করল যে এখানে আমি আমার বাবা মায়ের সাথে থাকতাম। আমার মা মারা গেছেন, আর আমার বাবা ছিলেন কাঠুরিয়া। আমরা জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করে সংসার চালাতাম। কিছুদিন আগে আমার বাবাও মারা গেছেন, আর এখন এই দুনিয়ায় আমার কেউ নেই, তাই আমি জঙ্গলে একা থাকি। রাজপুত্র যখন এই কথা শুনলেন তখন সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন এবং সাথে যেতে বললেন। রাজকন্যা সাথে যেতে রাজি হয়ে গেল। রাজকন্যা একটি ছোট্ট গাঁটরি নিল, যাতে সেই সাদা ফুলগুলো ছিল, এবং রাজপুত্র তাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে নিলেন। আর তারপর তারা রাজবাড়ির দিকে চলতে লাগলেন। রাজকন্যা একটি একটি করে ফুল রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল, আর ওদিকে ছোট রাজকন্যাও গাছের পিছন থেকে বেরিয়ে তাদের পিছু পিছু যেতে লাগল। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে রাজবাড়িতে পৌঁছালেন এবং রাজা ও রানীর কাছে গেলেন, আর তাদের রাজকন্যার সব কথা বললেন এবং জানালেন যে তিনি দ্বিতীয় বিয়ে এই কাঠুরিয়ার মেয়ের সাথে করতে চান। রাজপুত্রের প্রথম স্ত্রী ছিলেন তার খালার মেয়ে, এবং তার খালাও বিধবা হওয়ার পর রাজবাড়িতে থাকতেন। যখন সেই মা মেয়েরা এই কথা জানতে পারল তখন তাদের খুব রাগ হল, কিন্তু রাজপুত্রের প্রথম স্ত্রী জানতেন যে তিনি যেই কাজ করার সংকল্প করেন তা করেই ছাড়েন। তাই সে ভান করতে করতে বলল যে কত ভালো হবে যে রাজপুত্রের দ্বিতীয় বিয়ে হবে, আর আমরা শত্রু না হয়ে বোনদের মতো থাকব। যখন এই খুশি মনে সম্মতি দিচ্ছিল তখন আর কারোর কী বা আপত্তি থাকতে পারে। আর তারপর এভাবেই রাজপুত্রের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। ছোট রাজকন্যা ফুল কুড়োতে কুড়োতে যখন শহরে ঢুকল তখন শহরে আনন্দের আমেজ ছিল। রাজকন্যা একজন বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করল যে মা, কি ব্যাপার, পুরো শহরে উৎসব হচ্ছে কেন? তখন বৃদ্ধা মহিলাটি জানাল যে আমাদের রাজপুত্র জঙ্গল থেকে একটি প্রিয় ও সুন্দরী মেয়ে পেয়েছেন এবং রাজপুত্র তাকে বিয়ে করতে চান, তাই পুরো শহর আনন্দ করছে। মেয়েটি সেই বৃদ্ধা মহিলাটিকে জিজ্ঞেস করল যে আমি কি এই শহরে কোনো কাজ পেতে পারি? আমি কাছেই গ্রাম থেকে এসেছি, আমার বাবা মা নেই, আর আমার কাছে থাকার জন্য বাড়িও নেই। তখন বৃদ্ধা মহিলাটি বলতে লাগল যে হ্যাঁ, আজকাল রাজবাড়িতে অনেক কাজ, আমিও সেখানে যাচ্ছি। বৃদ্ধা মহিলাটির একটি মেয়ে ছিল যে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। সেই বৃদ্ধা মহিলাটি রাজকন্যাকে বলল যে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে থাকো। এই বৃদ্ধা মহিলাটি যৌবনে রাজবাড়িতে কাজ করত, আর এখন বার্ধক্যের কারণে কাজ ছেড়ে দিয়েছিল। রাজকন্যা বৃদ্ধা মহিলাটিকে বলল যে মা, আমি কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজ দিতে পারেন? বৃদ্ধা মহিলাটি রাজকন্যাকে নিয়ে রাজবাড়ির দিকে চলতে লাগল, যেখানে সব দিকে বিয়ের বাজনা বাজছিল। সে বৃদ্ধা মহিলাটি যখন রাজকন্যাকে নিয়ে রাজবাড়িকে পৌঁছাল তখন সামনে থেকে রাজপুত্রের প্রথম স্ত্রী আসছিলেন। সেই বৃদ্ধা মহিলাটি ভদ্রতার সাথে প্রণাম করতে করতে বলল যে এটি আমার ভাগ্নি, এটি আজই গ্রাম থেকে এসেছে, এর বাবা মা মারা গেছেন, এটিকে রাজবাড়িতে কাজে রাখুন। রাজপুত্রের প্রথম স্ত্রী কিছুক্ষণ তো রাজকন্যাকে দেখলেন, আর তারপর কিছু ভাবতে ভাবতে তাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে এলেন এবং বলতে লাগলেন যে এখানে রাজবাড়িতে সব দাসী রানীর আজ্ঞাবহ, আমি কাউকে নিয়োগ দিতে পারি না, কিন্তু যদি তুমি আমার জন্য কাজ করো, যেমনটা আমি বলবো তুমি তেমনটাই করো, তবে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব। ছোট রাজকন্যা তাকে দেখেই চিনতে পেরেছিল যে এ হল রাজপুত্রের প্রথম স্ত্রী, এবং তার কথা থেকেও সে ষড়যন্ত্রের আভাস পেতে লাগল।
রাজকন্যা এই কথা শুনে তাড়াতাড়ি বলল যে হ্যাঁ রানীমা, আপনি যা বলবেন আমি করার জন্য তৈরি। তখন রাজপুত্রের স্ত্রী মুচকি হেসে বলল যে এখনও আমি রানী হইনি, এখনও রাজপুত্র রাজা হননি। এই শুনে বুদ্ধিমতী রাজকন্যা বলল যে আপনার প্রভাব বাড়ুক, যদি ঈশ্বর চান তবে আপনি খুব শিগগিরই রানী হয়ে যাবেন। এই কথায় প্রথম স্ত্রী বলল, তুমি খুব কাজের মানুষ, তুমি শুধুই রাজবাড়িতে আমার নির্দেশ মতো চলবে। এই শুনে বুদ্ধিমতী রাজকন্যা বলতে লাগল যে জি, আমি আপনার প্রতিটি কথা রাখব। এরপরে রাজপুত্রের প্রথম স্ত্রী ছোট রাজকন্যাকে নিয়ে তার বড় বোনের কাছে এলো এবং বলতে লাগল যে আজকের পর থেকে এ তোমার দাসী, তোমার কোনো কাজ করার দরকার হলে তুমি এর মাধ্যমে করিয়ে নিও। যখন ছোট বোন তার বড় বোনকে দেখল তখন সে খুব খুশি হল এবং তাড়াতাড়ি প্রথম স্ত্রীর হাত ধরে বলল যে আপনি কত ভালো। প্রথম স্ত্রী বলল যে আমার রাজবাড়িতে আরও কাজ আছে, আমি বরং সেগুলো দেখে আসি। তার চলে যাওয়ার পর দুই বোন একে অপরের গলা জড়িয়ে ধরল। ছোট বোন বড় বোনকে বলল না যে এখানে রাজবাড়িতে তার কাছ থেকে কি কাজ নেওয়া হবে। রাজপুত্রের বিয়ে হয়ে গেল। রাজবাড়িতে সবাই খুশিই ছিল, রাজপুত্রের প্রথম স্ত্রী ছাড়া। ছোট রাজকন্যা সারা দিন তার কাছে থাকত, আর তারা দুজন মিলে ভাবত যে কিভাবে দ্বিতীয় স্ত্রী থেকে মুক্তি পাওয়া যায়। বড় রাজকন্যা গর্ভবতী হলেন। এই কথা প্রথম স্ত্রীর জন্য সহ্য করার মতো ছিল না, কারণ সে এতদিন রাজপুত্রকে সন্তান দিতে পারেনি। রানী, রাজা এবং রাজপুত্র সবাই খুব খুশি ছিলেন, তাই বড় রাজকন্যা অধিক যত্ন রাখা হতে লাগল। ছোট রাজকন্যা এখন চিন্তিত থাকতে লাগল। সে তার বড় বোনকে বলল যে এখান থেকে কোথাও দূরে চলো। এখন সে বড় রাজকন্যাকে এটাও বলতে পারছিল না যে তার জন্যে কতটা বিপদ আছে এবং প্রথম স্ত্রী তাকে কতটা হিংসা করে। যদি সে কাউকে বলেও দিত তবে কেউ তার কথা বিশ্বাস করত না, কারণ প্রথম স্ত্রী সবার সামনে তার খুব যত্ন রাখত। ছোট বোনের কথা শুনে বড় বোন বলতে লাগল যে এখানে আমার সবাই যত্ন করে, সেই সময় আমি তোকে বলেছিলাম যে আমার সাথে চল। তুই যদি বলিস তো আমি এখনও রাজপুত্রকে বলে দিই যে তুই আমার বোন। কিন্তু বুদ্ধিমতী রাজকন্যা বলতে লাগল যে এখন বলার অর্থ হবে যে রাজকন্যারা মিথ্যেবাদী এবং তারা ইচ্ছে করে নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছিল এবং এই দুই বোন কোনো ষড়যন্ত্রের জন্য রাজবাড়িতে এসেছে। এইসব ভাবতে ভাবতে ছোট বোন বড় বোনকে কঠোরভাবে বারণ করল যে সে যেন এই কথা কাউকে না বলে। কয়েকদিন পর যখন প্রসবের সময় এলো, তখন প্রথম স্ত্রী ছোট রাজকন্যা এবং ধাত্রীকে অনেক টাকা দিল এবং বলল যে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই তুমি বাচ্চাকে হত্যা করবে এবং সেই বাচ্চার জায়গায় বিড়ালের বাচ্চা রেখে দেবে। ছোট রাজকন্যা বলল যে এই কাজ আমি খুব সতর্কতার সাথে করব। তারপর যেই বড় রাজকন্যার বাচ্চা হলো, তখন ধাত্রী বাচ্চাটি তুলে ছোট রাজকন্যাকে দিল এবং বলল যে এটা নিয়ে যাও এবং নিয়ে গিয়ে হত্যা করো আর এর জায়গায় বিড়ালের বাচ্চা রেখে দাও। ছোট রাজকন্যা তাড়াতাড়ি বাচ্চাটিকে কাপড়ে মুড়িয়ে পেছনের দরজা দিয়ে নিজের বাড়িতে এলো এবং বৃদ্ধা মহিলাটিকে বলল যে মা, এটি আমার বোনের বাচ্চা, এর কথা কারোর সামনে বলবে না, তুমি একে ছাগলের দুধ খাওয়াও, আমি সন্ধ্যায় আসছি। বৃদ্ধা মহিলাটি কোনো ধরনের প্রশ্ন করল না, কারণ ছোট রাজকন্যা তাড়াতাড়িতে ছিল। সে চুপচাপ বাচ্চাটিকে রেখে দিল। ছোট রাজকন্যা যখন রাজবাড়িতে এলো তখন সেখানে অদ্ভুতই দৃশ্য ছিল। ধাত্রী সবাইকে বলল যে রাজকন্যা মানুষের বাচ্চার বদলে একটি বিড়ালের বাচ্চাকে জন্ম দিয়েছে। সবাই খুব দুঃখিত এবং আশ্চর্য ছিল। রাজকন্যা কেঁদেই যেচ্ছিল এবং বলছিল যে এটা মিথ্যে, কিন্তু কেউই তার সাথে কথা বলছিল না। ছোট রাজকন্যা আরেকবার তার বড় বোনকে বলল যে সে তার সাথে রাজবাড়ি ছেড়ে চলে যাক এবং নতুন জীবন শুরু করুক, কিন্তু বড় রাজকন্যা রাজি হল না এবং বলতে লাগল যে সে রাজপুত্রকে ভালোবাসে এবং সে তাকে ছেড়ে যেতে পারে না। ছোট রাজকন্যা তার কম বুদ্ধির জন্য আফসোস করে থেকে গেল। প্রসবের সময় এলো, তো আরেকবার বাচ্চা হতেই ছোট রাজকন্যা বাচ্চাটি তুলে নিল এবং ধাত্রী তার জায়গায় একটি কুকুরের বাচ্চা রেখে দিল। ছোট রাজকন্যা আগের মতো পেছনের দরজা দিয়ে নিজের বাড়িতে এলো এবং বাচ্চা বৃদ্ধামাকে দেখিয়ে দ্রুত ফিরে গেল। রাজবাড়িতে হইচই হচ্ছিল। বড় রানী বলতে লাগল যে আমার তো এই মহিলাকে মানুষ বলেই মনে হয় না, প্রথমবার এই বিড়ালের বাচ্চাকে। রাজাও খুব চিন্তিত ছিলেন, তাই রাজা মন্ত্রীর ছেলেকে, যে এখন বাবার জায়গায় মন্ত্রী হয়ে গিয়েছিল, তাকে আদেশ দিলেন যে তিনি একটি বড় খাঁচা তৈরি করান এবং ছোট রানীকে বন্দী করে শহরের চত্বরে রেখে দেওয়া হোক, যেখানে আসা যাওয়া করা সবাই তার উপর থুতু দেবে এবং এই শাস্তি তাকে 3 দিনের জন্য দেওয়া হবে। তারপর তাকে সারা জীবনের জন্য জেলে ভরে দেওয়া হবে। মন্ত্রী রাজাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন যে আমার মনে হয় যে ছোট রানী খুব নির্দোষ,
কিন্তু রাজা কারোর কথাই শুনলেন না এবং একটি বড় খাঁচায় ছোট রানীকে বসিয়ে শহরের চত্বরে রেখে দেওয়া হলো, যেখানে সব আসা যাওয়া করা লোক 3 দিন ধরে তার উপর থুতু দিত। তারপর ছোট রানীকে জেলে ভরে দেওয়া হলো। বড় রানী যা চেয়েছিল সে তা পেয়ে গিয়েছিল এবং সে রাজার সাথে খুব খুশি ছিল। রাজার কখনো কখনো ছোট রানীর কথা মনে আসত, কিন্তু তার সাথে সাথে তার বিড়াল আর কুকুরের বাচ্চার কথা মনে আসত, তো তার রাজকন্যার প্রতি ঘৃণা হতে শুরু করেছিল। তারপর ওদিকে ছোট রানীকে বলল যে তার বিয়ে, তাই সে রাজবাড়ির কাজ ছেড়ে যেতে চায়। রাজবাড়িতে দাসীর অভাব ছিল না, তাই বড় রানী তাকে যাওয়ার অনুমতি দিলেন। আর তারপর ছোট রাজকন্যা, বৃদ্ধা মা এবং 2 রাজপুত্রকে নিয়ে জঙ্গলে এলো এবং তারপর সেই 2 বাচ্চার লালন পালন করতে লাগল। অনেক দিন এইভাবেই কেটে গেল। আর তারপর একদিন রাজা তার মন্ত্রীর সাথে জঙ্গলে শিকার খেলতে এলেন। রাজা এবং মন্ত্রী তাদের ঘোড়াকে একটি নদীর ধারে নিয়ে এলেন এবং ঘোড়াদের জল পান করাতে লাগলেন। তখনও তারা জল পান করাচ্ছিলেন যে তারা দেখলেন যে 2টি অত্যন্ত সুন্দর বাচ্চা কাঠের 2টি ঘোড়া নিয়ে নদীর ধারে এসেছে এবং সেগুলোকে জল পান করাচ্ছে এবং সেই 2 বাচ্চা সাথেই গান গাইছিল, কাঠের ঘোড়া লোহার লাগাম, জলপান করেনে আমার দাস। এই দেখে রাজা খুব আশ্চর্য হলেন এবং রাজা বাচ্চাদের কাছে গিয়ে বলতে লাগলেন যে প্রিয় বাচ্চারা, কাঠের ঘোড়াও কি জলপান করে আর লোহারও কি লাগাম হয়? এই শুনে বড় বাচ্চাটি বলল যে কোনো নারীও কি কখনো বিড়াল আর কুকুরের বাচ্চাকে জন্ম দিতে পারে? এই শুনে রাজা আর মন্ত্রী দুজনেই চমকে গেলেন। রাজা বাচ্চাদের বললেন যে তোমাদের এই কথা কে শিখিয়েছে? বাচ্চারা বলল, আমাদের খালা। রাজা বাচ্চাদের জিজ্ঞেস করলেন, তোমাদের খালা কোথায়? আমাকে তোমাদের খালার কাছে চলো। বাচ্চারা রাজা আর মন্ত্রীকে সেই কুঁড়েঘরে নিয়ে এলো যেখানে কিছুদিন আগেই রাজা এসেছিলেন এবং এখান থেকে নিজের রানীকে নিয়ে গিয়েছিলেন। রাজা তার পুরনো দাসীকে দেখে আশ্চর্য হলেন। রাজা ছোট রাজকন্যাকে বললেন, এ মেয়ে, এটা কি ব্যাপার আর এই বাচ্চারা কারা? তারপর ছোট রাজকন্যা বলল যে আপনি কিছুদিন আগে এখান থেকে যেই মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন, আমি তার বোন। আমি জানতাম যে রাজবাড়িতে ষড়যন্ত্র হয়। রাজা বলতে লাগলেন, তুমি আগে থেকে সবকিছু কিভাবে জানতে? এই শুনে রাজকন্যা বলতে লাগল যে আমরাও কোনো সাধারণ বংশের নই, আমরা 2 বোনও রাজকন্যা। আমাদের বাবাও রাজা ছিলেন, তিনিও একবার জঙ্গলে শিকার খেলতে এসেছিলেন, আর পথ ভুলে গিয়ে আমার দাদু, যিনি একজন কাঠুরিয়া ছিলেন, তার কাছে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তার আমাদের মাকে পছন্দ হয়ে গেল আর তারপর পরে তারা বিয়ে করে নিলেন। আর তারপর রাজবাড়িতে না শুধু আমাদের মায়ের উপর ষড়যন্ত্র হলো, বরং রাজাও এর শিকার হলেন। আর তারপর কিভাবে তারা আমাদের বাবা মাকে মেরে ফেলল, আর তারপর সেখান থেকে একজন পুরনো দাসী আমাদের সেখান থেকে বাঁচিয়েছিল এবং আমাদের নিয়ে জঙ্গলে চলে এলো, নয়তো আজ আমরাও বেঁচে থাকতাম না। তাই আমি বড় বোনকে মানা করেছিলাম যে সে আমাদের সম্পর্ক কোথাও বলবে না। যদি রাজবাড়িতে সব ঠিক থাকত তবে কিছুদিন পরে আমি সামনে আসতাম, কিন্তু রাজবাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমার সামনে সমস্ত ষড়যন্ত্র চলে এলো। কারণ ঘটনাচক্রে আপনার প্রথম রানীকেই আমার দ্বারা এই সমস্ত কাজ করাতে হতো, কারণ সে জানত না যে সে যার সাথে মিলে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা দুজন আসলে বোন। আর তারপর ছোট রাজকন্যা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গল্প কেঁদে কেঁদে রাজাকে শোনালো এবং তারপর এটাও জানালো যে এই 2 বাচ্চা অন্য কেউ নয়, বরং আপনারই উত্তরাধিকারী। যখন রাজা এই কথা শুনলেন তখন রাজার চোখে জল এসে গেল এবং 2 বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন। মন্ত্রীও এই সমস্ত গল্প শুনে কাঁদতে কাঁদতে। যখন রাজকন্যা সমস্ত গল্প শোনানো শেষ করল তখন রাজা রাগে দাঁড়িয়ে গেলেন যে তিনি রানীকে ছাড়বেন না, কিন্তু ছোট রাজকন্যা তাকে আটকে দিল যে সে ছোট রানীর অপরাধী। আগে তো আপনি তাকে সম্মানের সাথে মুক্তি দিন, এরপরে ছোট রানীকে অনুমতি দিন যে সে এর জন্য শাস্তি নির্ধারণ করুক। রাজার ছোট রাজকন্যার এই পরামর্শ খুব পছন্দ হল, কারণ ছোট রাজকন্যা জানত যে ছোট রানী খুব দয়ালু, সে তাকে ক্ষমা করে দেবে, কারণ শাস্তি দিলেও সেই সময়টা আর ফিরে আসবে না যেটা সে জেলে কাটিয়েছিল। আর সেই সময়টা যেটা এক বোন অন্য বোনের বিচ্ছেদ এবং 2 বাচ্চা তাদের মা ছাড়া কাটিয়েছিল। রাজা 2 বাচ্চাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসালেন এবং মন্ত্রী, যিনি অনেকক্ষণ ধরে ছোট রাজকন্যাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন এবং তার এই আচরণ রাজার নজরে এড়ায়নি। রাজা মুচকি হেসে বললেন যে তিনি ছোট রাজকন্যাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে নেবেন। মন্ত্রী রাজার কথা শুনে রাজকন্যাকে নিজের ঘোড়ায় বসিয়ে রাজবাড়ির দিকে চলতে শুরু করলেন। রাজবাড়িতে পৌঁছে রাজা বড় রানীকে শিকল পরালেন
এবং নিজে কারাগারে গিয়ে ছোট রানীর সামনে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন এবং কেঁদে বলতে লাগলেন যে ও রানী, আমি সব ঘটনা জানতে পেরেছি এবং আমি তোমাকে মুক্ত করার জন্য এসেছি। রানীকে সম্মানের সাথে মুক্তি করিয়ে বড় রানীকে তার সামনে পেশ করা হলো এবং মন্ত্রী সমস্ত গল্প সবাইকে শোনালেন। এবং যখন ছোট রানী এই কথা জানতে পারল যে এই দুই বাচ্চা তারই, তখন তার কেঁদে কেঁদে হেঁচকি উঠতে লাগল। সে দুই বাচ্চা এবং ছোট বোনকে গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। তারপর রাজা বললেন যে আজ ছোট রানীর ক্ষমতা আছে যে সে বড় রানীকে শাস্তি দিক। কিন্তু ছোট রানী এই কথা বলে তাকে ক্ষমা করে দিল যে কেটে যাওয়ার সময় আর ফিরে আসতে পারে না, এবং এই সব আমার ভাগ্যে লেখা ছিল, যা অবশ্যই হওয়ার ছিল, তাই আমি তাকে কোনো শাস্তি দেব না। তারপর বড় রানী, যে ভয়ে থরথর করে কাঁপছিল, সে যখন এই কথা শুনল তখন সেও ছোট রানীকে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল এবং সাথেই বলতে লাগল যে তুমি আমাকে ক্ষমা করে আমার উপর অনেক বড় দয়া করেছ। আর তারপর রাজবাড়িতে খুব বড় উৎসবের আয়োজন করা হলো। এই সময় মন্ত্রী লজ্জা পেয়ে রাজার কাছে নিজের এবং ছোট রাজকন্যার বিয়ের কথা বললেন। রাজা মুচকি হেসে ছোট রাজকন্যার দিকে তাকালেন। ছোট রাজকন্যা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর কিছুদিন পরে খুব বড় উৎসবে মন্ত্রী এবং ছোট রাজকন্যার বিয়ে হয়ে গেল এবং সবাই সুখে শান্তিতে থাকতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে নিজের মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কাহিনীটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।